সাকিব আল হাসান ভুয়া মামলা দেওয়া হয়েছে তার নামে, সে তো হত্যা করে নাই। আমার গ্রামে কিংবা আপনার গ্রামে যদি একজন চোরও থাকে তাকে বন্দি করবে পুলিশ। রিজওয়ানা হাসানের বক্তব্য, তার এই বক্তব্য কি পুরো অন্তর্বর্তী সরকারের সবার বক্তব্যকে প্রতিফলিত করে কিনা, নাকি এটা শুধু তার ব্যক্তিগত বক্তব্য? না, এটা করে না, এটা তার ব্যক্তিগত সাক্ষাৎকার। কিন্তু তিনি যখন উপদেষ্টা হিসেবে তার সময়ের কথা বলেন এবং আমরা বলেন, তখন কিন্তু সবার হয়ে তিনি কথা বলছেন। সবার হয়ে কথা বললে তারা যে উগ্রবাদিতা ঠেকিয়েছেন এই কথা যদি তারা বলেন, তাহলে আমরা তো উগ্রবাদীদেরকে একে একে জেলখানা থেকে বেরিয়ে যেতে দেখেছি। যাদের বিরুদ্ধে প্রমাণিত উগ্রবাদের অভিযোগ রয়েছে সেরকম ব্যক্তিরা জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। অথচ আনিস আলমগীরের মধ্যে একজন সাংবাদিক একটা ভুয়া মামলায় প্রথমে জেলখানায় গিয়েছেন, এবং এখনো আছেন। পরে তার নামে আরেকটা মামলা দায়ের করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? পান্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়েছে। আনিস আলমগীরের কথা প্রসঙ্গে আসে যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল এটাই। এখন তো নির্বাচিত সরকার, এখন তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে একজন সাংবাদিকের প্রসঙ্গে, যেহেতু নির্দোষ বলে দাবি করা হচ্ছে? এরকম ভুয়া মামলা অনেকে আক্রান্ত, যেমন আমাদের সাকিব আল হাসান ভুয়া মামলা দেওয়া হয়েছে তার নামে, সে তো হত্যা করে নাই। এখন একটা অভিযোগ হলেই কি তাকে জামিন অযোগ্য করে তাকে খেলতে না দিয়ে তাকে বিদেশে রেখে দিতে হবে? অভিযোগ সে দেশে আসুক, এসে সে কোর্টে যাক, কোর্টে গিয়ে প্রমাণ করার চেষ্টা করুক। কিন্তু এই ব্যাপারগুলি এই সরকার কিভাবে করবেন আমরা জানি না। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাওয়াটা এটা ছিল না। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাওয়া ছিল ইম্পার্শিয়াল, আনবায়াসড রুল অফ ল, যেখানে তারা আইনের মতো করে প্রতিটি নাগরিককে সুবিচার পাওয়ার অধিকার যে রয়েছে সেটি নিশ্চিত করবেন। কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই, তারা বিচারকে সিলেক্টিভ করে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তোমাদের গ্রামেও তো তারা আছে, তোমাদের তেজ নাই, সে তেজ নিয়ে বেরিয়ে আসো। আমার গ্রামে কিংবা আপনার গ্রামে যদি একজন চোরও থাকে তাকে বন্দি করবে পুলিশ, আপনি আর আমি না। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন তোমাদের গ্রামে নাই, উনি গ্রাম পর্যায়ে এই কাজটা করতে বলেছেন। তো তাতে করে কি হয়েছে? মানুষ লাইসেন্স পেয়ে গিয়েছে যে ইচ্ছা মতো আমি বেরিয়ে যাব, যাকে আমার মনে হয় তাকে আমি ধরবো, নিজের হাতে আইন তুলে নেবো। এটা তো উনি করেছেন। এটা করার পর ওনারা যদি বলেন যে না আমরা উগ্রবাদকে ঠেকিয়ে দিয়েছি, মেইন স্ট্রিম হতে দেই নাই, ওনারা নিজেরাই তো মেইন স্ট্রিমের লোক না। আপনি মনে করেন রিজওয়ানা হাসান মেইন স্ট্রিমের লোক? রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, উনি বন পরিবেশ নিয়ে কাজ করেছেন। উনি কি মেইন স্ট্রিমকে প্রতিনিধিত্ব করেন? বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতির প্রতিনিধিত্বকারী, কিংবা উনি একজন মেইন স্ট্রিম এনজিও কর্মী? মোটেও না। আপনি কি মনে করেন যে অন্য যারা উপদেষ্টা ছিলেন তার 90% মেইন স্ট্রিমের লোকই না? মেইন স্ট্রিম কি জিনিস এটাই তো ওনারা বোঝেন না। মেইন স্ট্রিম কি জানেন? মেইন স্ট্রিম হচ্ছে যে মানুষটা শহরের এই বিলাস ব্যসন ছেড়ে বা বিলাস ব্যসনের মধ্যে থেকেও তেঁতুলিয়া যায়, টেকনাফ যায়, পঞ্চগড় যায়, জয়পুরহাট যায়, বাংলা বান্ধা সীমান্তে যায়, গিয়ে অ্যাক্টিভিজম করে। মেইন স্ট্রিম মানে কিন্তু এটা না শহরে বসে আপনি কয়েকটা পত্রিকার গোল টেবিলে বসলেন, অ্যাম্বাসেডরদের সাথে বসে বসে খাওয়া দাওয়া করলেন, বড় বড় কিছু বিবৃতি দিলেন, বুড়িগঙ্গার পাশে দাঁড়িয়ে এক্সকাভেটরের উপরে উঠে আপনি 8-9 জন নিয়ে লাল গালিচা সম্বর্ধনা নিলেন, ভেকু সম্বর্ধনা। এটা কি মেইন স্ট্রিম নাকি? মেইন স্ট্রিমের কি আচরণ এটাই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানেন না।